প্রিয় শিক্ষার্থী, ঈদের পরে তোমাদের পরবর্তী ক্লাসে আজকে আমি উপস্থিত হয়েছি। তোমরা ঈদ কেমন করলে? আশা করি বাবা মা ভাই বোনকে নিয়ে তোমরা আনন্দ ঘন পরিবেশে ঈদ উদযাপন করেছ। সবাইকে ঈদের শুভেচ্ছা। আর এই করোনার মধ্যে একটা আতঙ্ক, এই আতঙ্কের মধ্যে আনন্দ ঠিকমতো আসে বলেও তো করা সম্ভব না। তারপরেও দেখ, আশা করি যে তোমরা প্রত্যেকে সুস্থ থেকে ঈদ উদযাপন করেছ। আবারও তোমাদের ঈদের শুভেচ্ছা এবং ঈদের পরে তোমাদের এই ক্লাসে তোমাদের শুভেচ্ছা। করোনা মহামারীর জন্য তোমরা সাবধানে থাকবা, বারবার হাত মুখ ধোবা, ঘন ঘন পানি খাবা, গরম পানি পারলে গরম পানি খাবা। আর আতঙ্ক নয়, সচেতন থাকতে হবে। আতঙ্কগ্রস্ত হলে এই রোগ আরও চেপে বসবে। বি কেয়ারফুল নট টু প্যানিক। এই বলেই আমি আজকের তোমাদের ঈদের পরের এই ক্লাস উপস্থাপন শুরু করছি। তোমাদের গত ক্লাসে তোমাদের একটা তাসের অঙ্ক করেছিলাম। এই অঙ্ক করার সময় তোমাদের মধ্যে একজন আর কি একটু কমপ্লেন দিয়েছিল আর কি, যে লাইভ ক্লাস হলেও যেহেতু তোমাদের সাথে ইন্টারাকশান করা সম্ভব হচ্ছে না, এই জন্যই যদি ইন্টারাকশান করা সম্ভব হতো তাহলে হয়তো সাথে সাথেই তোমার সেই প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারতাম। তো যাই হোক, পরে হলেও সেই উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করছি যে বর্জনশীল ঘটনা আর অবর্জনশীল ঘটনা। এই বর্জনশীল ঘটনাটা কি? যে যদি একটা ঘটনা হয়, ঘটনাটা হলো আমাদের, ধরো যে ঘটনা হলো যে আমি যে তাস আছে সে তাসগুলা হরতনের এক, হরতনের দুই, এইভাবে যদি আমি হরতনের রাজা, আরও মোটটা হরতনের রাজা, এইটা হলো একটা ঘটনা। তার এখানে তোমার মোট 13টা তাস আছে। আমি যেহেতু অনেক বড়, অতগুলো না দেখিয়ে তোমাকে শুধু প্রথমে হরতনের 1, হরতনের 2, হরতনের 3, হরতনের এভাবে 10 পর্যন্ত, হরতনের রাজা, হরতনের রানী, হরতনের গোলাম, এরকম আছে একটা। আর ঘটনা যদি এরকম হয় যে হরতনের রাজা, ইস্কাফনের রাজা, ইস্কাবনের রাজা, এইভাবে রাজা 4টা এখানে আছে। তাহলে দেখো, এই যে ঘটনা হলো, ঘটনা মধ্যে দেখো হরতনের রাজা আছে, আবার বি ঘটনার মধ্যেও হরতনের রাজা আছে। এই দুইটার মধ্যে যেহেতু হরতনের রাজা আছে, কমন আছে বলে আর বি হলো অবর্জনশীল ঘটনা। কিন্তু যদি আমি বলতাম যে হলো হরতনের তাসগুলা, হরতনের 1, এইভাবে হরতনের রাজা, এরকম যদি হতো, ঘটনা যদি হতো এরকম, আর বি ঘটনা যদি এরকম হয়
যে রোহিতনের এক, এইভাবে রোহিতনের রাজা পর্যন্ত যদি ঘটনা হতো, তাহলে দেখো দুইটা ঘটনার মধ্যে এ আর বি এর মধ্যে কোনো মিল নাই। এখানে হরতনের এক আছে, এখানে রোহিতনের এক আছে, হরতনের দুই আছে, রোহিতনের দুই আছে। এখানে কি দুইটা ঘটনার মধ্যে কোনো একই উপাদান কমন আছে? যেহেতু কমন নাই, কোনো মিল নাই, তাহলে এ আর বি হলো বর্জনশীল। কিন্তু দেখা যাচ্ছে যে মানে এ ঘটনার মধ্যেও হরতনের রাজা আছে, বি ঘটনার মধ্যেও হরতনের রাজা আছে। সুতরাং আমি এখানে এটাকে বলতে পারি অবর্জনশীল ঘটনা। কি বর্জনশীল আর অবর্জনশীলের আর কোনো অসুবিধা আছে কি? অসুবিধা থাকার কথা না। তবু এখন দেখো আবারও বলছি যে এ ঘটনা যদি হরতনের তাসগুলা আর কি, হরতনের এক, হরতনের দুই, হরতনের তিন, এইভাবে হরতনের রাজা, আর বি ঘটনা যদি রাজা নিয়ে যদি বি ঘটনা হয়, তাহলে এ ঘটনা আর বি ঘটনার মধ্যে দেখো যে দুইটা, এখানেও হরতনের রাজা আছে, এখানেও হরতনের রাজা আছে, দুইটার মধ্যে মিল আছে। হ্যাঁ, যেহেতু মিল আছে এই জন্য এ আর বি ঘটনা হলো অবর্জনশীল। কি একইভাবে যদি আমি বলি লাল তাস মানে লাল তাসে যতগুলো তাস আছে তার একটা ঘটনা এ, আর বি ঘটনা লাল তাস, এখানে এভাবে না করে লাল 26টা তাস আছে, তাহলে লালের মধ্যে হরতনের এক, হরতনের দুই, রোহিতনের এক, রোহিতনের দুই, এইভাবে হরতনের রাজা, রোহিতনের রাজা, হ্যাঁ এরকম তাস আছে। আর বি ঘটনায় যদি তোমাদের রাজা থাকে, বি ঘটনায় হরতনের রাজা, রোহিতনের রাজা চিত, তাহলে দেখো দুইটার মধ্যে এখানে হরতনের রাজা আছে, এ ঘটনার মধ্যে তখন তোমার হরতনের রাজা থাকবে। তখন এ ঘটনার মধ্যে মানে এরকম আর কি, ঘটনাটা যদি এরকম হয় যে যদি এ ঘটনাটা এরকম হয় যে এ ঘটনা হলো যে এরকম যে লাল তাস, লাল মানে কি, লাল হরতন আর রোহিতন না, হ এক, হ দুই, এভাবে হ রাজা, হ্যাঁ হ রাজা, তারপরে ধরো এর মধ্যে আছে লাল মানে রোহিতন মানে র এক, র দুই, এভাবে র রাজা, রোহিতনের রাজা, এরকম যদি আমাদের ঘটনা হয় একটা। হ্যাঁ, আর বি ঘটনা যদি আমি ধরি যে হরতনের রাজা, রোহিতনের রাজা, চিড়িতনের রাজা, তারপর ইস্কাবনের রাজা, এরকম যদি ধরি আমি, এরকম যদি ঘটনা ধরি, তাহলে দেখো যে হরতনের রাজা, এখানে হরতনের রাজা, এখানে রোহিতনের রাজা, এখানে রোহিতনের রাজা। এই তাহলে এ আর বি ঘটনার মধ্যে এই যে দুইটা মিল আছে, ওখানেও আছে হরতনের রাজা, এখানে হরতনের রাজা, এখানে রোহিতনের রাজা, ওখানে রোহিতনের রাজা। যেহেতু দুইটা মিল আছে, তাই এ আর বি ঘটনাকে বলবো আমরা বর্জনশীল অবর্জনশীল ঘটনা। কিন্তু যদি কি বোঝা গেল? তো একটু দেখো তোমরা, তারপরও কোনো প্রশ্ন থাকলে তোমরা যতবার ইচ্ছা প্রশ্ন করবা। প্রশ্ন না করলে কোনো কিছু শেখা যায় না। কোন শেখার প্রথম শর্ত হচ্ছে শিক্ষক ক্লাস নেবে, সেই ক্লাসে প্রশ্ন করতে হবে। এই প্রথম আমি একটা প্রশ্ন তোমাদের পেয়েছি, খুব ভালো লেগেছে আর কি। হ্যাঁ, যে প্রথম প্রশ্ন পেয়েছি, তোমরা প্রশ্ন করবা, তোমরা আমাকে প্রশ্ন করবা, যে যেমন তোমরা প্রশ্ন করেছো এভাবে প্রশ্ন করতে থাকবা। হ্যাঁ, তাহলে দেখবা যে ভালো বুঝতে পারবা আর কি। আর তোমাদের বোঝানোর দায়িত্ব
আমার কিভাবে বোঝাতে হবে সেটা দেখো। এখন দেখো যে বর্জনশীল আর অবর্জনশীল নিয়ে আর কোনো প্রশ্ন আছে কি না। আশা করি আর কোনো প্রশ্ন নাই। তাহলে আমরা পরবর্তী অঙ্কে যেতে পারি। তাহলে যে এই যে এক প্যাকেট তাস বা বল, তাস হোক আর বল হোক, এই যে এক প্যাকেট তাস, এই তাস থেকে আমি তাস যে টানবো এই প্যাকেট তাস থেকে, এই যে এই তাসগুলো থেকে তাস তিনভাবে টানা যায়। একটা হলো যে আমার এই প্যাকেটে তাস আছে, এই প্যাকেটে আমার তাস আছে, এই তাস থেকে আমি এই দুইটা তাস টেনে নিলাম। এটা কিন্তু দুইটা তাস টানলাম, কারণ এখান থেকে বলে না তুমি একসাথে দুইটা তাস টেনে নিলে, যেখান থেকে হোক বা নিচ থেকে দুইটা তাস, তুমি দুইটা তাস টেনে নিলে বা তিনটা তাস টেনে নিলে, সেই তাসটা এটা একরকম টানা যে একসাথে দুইটা টানলাম, এটা হলো এক ধরনের টানা। আমরা যে অঙ্কগুলা করলাম, গতদিন যে অঙ্ক করেছি, সেটার মানে হলো এক প্যাকেট তাস থেকে একসাথে দুইটা তাস টানলে কিভাবে অঙ্ক করব সেটা। ঠিক আছে। এখন আমরা এই তাস থেকে এইভাবে তাস না টেনে এক প্যাকেট তাস থেকে একটা তাস টানলাম, একটা তাস টেনে নিলাম, নিয়ে এই তাসটা আমি পকেটে রেখে দিলাম। মানে ওর মধ্যে মোট কথা ওই তাসের মধ্যে ঢুকাইলাম না ঢুকিয়ে এই আর একটা তাস টানলাম, এটা পকেটে ঢুকিয়ে দেন। তাহলে প্রথমে একটা তাস টেনেছি, এখান থেকে এই প্যাকেট থেকে প্রথমে একটা তাস টেনেছি, টেনে প্যাকেটের মধ্যে না রেখে আর একটা তাস টানছি। এই ধরনের তাস টানাকে বলা হয় পুনঃস্থাপন না করে টানা, পুনঃস্থাপন ব্যতিরেকে টানা। কি বোঝা গেল? যে একটা তাস টানলাম, টেনে এখানে রেখে দিয়ে পরে আর একটা টানলাম। এই ধরনের তাস টানা হলে এই ধরনের তাস পুনঃস্থাপন না করে উত্তোলন। আর এক ধরনের উত্তোলন হচ্ছে একটা তাস টানলাম, টেনে এটা ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে আমি আর একটা তাস টানলাম, ওটাও টানতে পারি, ওটা নাও টানতে পারি। তাহলে তাস টানা হলো, একটা হলো একসাথে টানা, দুইটা হোক বা তিনটা হোক বা চারটা হোক বা পাঁচটা হোক, একসাথে টানা। তাইলে একসাথে কি টানলে আমি দুইটা, মানে গতদিন যে অঙ্ক করেছিলাম সেখানে আমরা দুইটা তাস টেনেছিলাম। এই দুইটা তাস টেনেছিলাম বলে আমি বলেছিলাম 52C2। যদি আমি একসাথে তিনটা তাস টানি তাহলে এই জায়গায় হবে 52C3, চারটা হলে 52C4। এইভাবে একই অঙ্ক অন্যান্য সব জায়গায়, যেমন 12C2 করেছিলাম, 12C3, 12C4, চারটা হলে এইভাবে আর কি অঙ্ক কর। তোমরা তিনটা এক প্যাকেট তাস থেকে তিনটা তাস উত্তোলন করলে কিভাবে অঙ্ক করা যায় তোমরা এটা করবা, করে দেখবা, কোনো প্রবলেম হলে আমাকে বলবা আর কি। তাহলে এখন আমি যেটা আজকে দেখাবো, যেটা যে পুনঃস্থাপন করে বা পুনঃস্থাপন না করে তাস আমরা টানলে কিভাবে অঙ্কগুলা হবে। যে এখানে অঙ্ক এরকম বলা হলো যে এক প্যাকেট তাস হতে এক প্যাকেট তাস হতে পুনঃস্থাপন সহকারে বা পুনঃস্থাপন করে সহকারে, এক প্যাকেট তাস হতে পুনঃস্থাপন সহকারে দুটি তাস উত্তোলন করা হলো। দুটি
এক প্যাকেট তাস হতে পুনঃস্থাপন সহকারে দুটি তাস টানা হলো। মানে আসলে এই পুনঃস্থাপন করে হোক বা পুনঃস্থাপন না করে হোক, এখানে আসলে দুটি না বলে দুইবার বলাই ভালো, কিন্তু অঙ্কে সাধারণত দুইটা বা তিনটা এটাই বলে। আসলে দুইটা বা তিনটা এখানে না বলাই ভালো, কারণ আমি এই পুনঃস্থাপন করে এটা নিই আর না করে এটা নিই, তাহলে আমি একটা টানলাম, টেনে প্যাকেটে ঢুকিয়ে দিয়ে আবার টানছি, তাহলে দুইবার হলো না, দুইটা তো হলো না, তাস তো আমার হাতে দুইটা আসছে না। আর পুনঃস্থাপন যদি না করে টানি তাহলে একটা টানলাম, টেনা এটা প্যাকেটে না রেখে আর একটা টানলাম, তো আসলে এটা দুইটা না দুইবার বলা যায়। তো যাই হোক, অঙ্কে দুটি বলে পুনঃস্থাপন সহকারে বা পুনঃস্থাপন না করে দুটি বা দুইবারে, এভাবে আর কি অঙ্ক আসে। তো যাই হোক, যেটাই থাক আর কি, পুনঃস্থাপন জাস্ট দেখবা যে অঙ্কে পুনঃস্থাপন সহকারে বা পুনঃস্থাপন না করে আজ এ কথা যদি থাকে তাহলে আমরা এই নিয়মে অঙ্ক করব। দিয়ে এরপর বাকি অঙ্কগুলো আমরা গত দিন যেগুলো অঙ্ক দিয়েছিলাম সবগুলা করা যেতে পারে। তা আমি অতগুলা না করে আমি দু একটা দেখাই তোমাদের, যে দুটি তাস পুনঃস্থাপন সহকারে দুটি তাস উত্তোলন করা হলো। এক নম্বর হলো তাস দুটি রাজা, এটা না দিয়ে দিতে পারে তাস দুটি লাল, তাস দুটি কালো, তাস দুটি হরতন। এগুলো আমি রিপিট করছি না। তাস দুটি আর একটা তোমাদের জন্য একটা দিই আর কি, তাস দুটি রাজা, এখানে তাস দুটি ধরো যে তাস দুটি হরতন, তাস দুটি হরতন। তিন নম্বরে তাস দুটি করতে চাচ্ছি না, লাল বা কালো, লাল বা কালো। তারপরে 4 নম্বর তাস দুটি লাল বা রাজা, তাস দুটি লাল বা রাজা। তারপরে 5 নম্বরে তাস দুটি হরতন বা টেক্কা, তাস দুটি হরতন বা টেক্কা। আমি আর বেশি দিব না, যদি তোমরা এগুলা পারো তাহলে বাদ বাকি আর কোনো সমস্যা হবে না, মোটামুটি এগুলো করলেই পারবা। তাহলে আমরা এখন তাহলে সমাধান তাহলে আমরা এই বলেছিলাম যে প্রথমে আমরা করবো যে প্যাকেটে মোট তাস আছে, প্যাকেটে মোট তাস আছে 52টি, প্যাকেটে মোট তাস আছে 52টি। তাহলে 52টি তাস হতে পুনঃস্থাপন সহকারে দুটি তাস উত্তোলন করা যায়, এখন এইটা কিভাবে আমরা করব সেটা দেখো। যে এই যে প্রথমে এখানে তাস আছে আমাদের, এই প্যাকেটে তাস আছে আমাদের 52টা, এই 52টা থেকে একটা তাস টানবো। কতভাবে টানা যায়? 52টা তাস থেকে প্রথমে একটা তাস টানবো, মানে 52C1 গুণন এই 52টা তাস থেকে একটা রাখ। আবার প্যাকেটে ঢুকিয়ে দিয়েছি, 52 বলা হয়েছে পুনঃস্থাপন সহকারে, তার মানে এই প্রথম তাসটা টানার পর এটা প্যাকেটের মধ্যে আবার ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিলে এই দ্বিতীয়বার যখন টানবো, এখানে কয়টা তাস আছে? দ্বিতীয়বার টানলে এই প্যাকেটে তাস কয়টা আছে? দ্বিতীয়বার টানলে প্যাকেটে তাস কয়টা আছে? আবার 52টাই আছে নাকি? পুনঃস্থাপন সহকারে যেহেতু এই একটা তাস প্রথম যখন টানি
তখন এখানে 52টা তাস ছিল, এখান থেকে একটা টানছি, তাই লিখলাম 52 C1। এবার এটা টেনে নেওয়ার পর পরে আবার এটা ঢুকিয়ে দিয়েছি, প্যাকেটে পুনঃস্থাপন করেছি। যেহেতু পুনঃস্থাপন করেছি, এখন এই প্যাকেটে কয়টা তাস আছে? এই প্যাকেটে আবার 52টাই আছে, তাই 52 C1, বা এটাকে গুণ করে যেটা হবে, আমাদের এটাকে গুণ করে যেটা হবে সেটাই আর কি তোমাদেরই হবে। এটা হলো 2704, এটা গুণ করে 2704 করে দেখবা। 52 গুণন 52, মানে 52কে 52 দিয়ে গুণ করে ক্যালকুলেটারে জাস্ট 52 শিফট ভাগ 2 গুণন 52 শিফট ভাগ 2 করলেই এটার মান তোমরা বের করতে পারবা। সরি, আজকে এখানে ক্যালকুলেটর নাই। তো যাই হোক, এটা এখন বের করতে এটুকু বোঝা গেছে নাকি, যে 52টা তাস ছিল প্যাকেটে, যেহেতু মানে এখান থেকে প্রথমে আমি একটা তাস টানলাম, তাহলে কয়টা থেকে টানলাম? 52টা থেকে, তাই লিখেছি 52 C1। কয়টা টানছি? একটা, তাই 1। এটা টানার পর প্যাকেট আবার দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার ফলে এখানে তাস কয়টা হলো? আবার 52টাই হলো, তাই এটা ওটা গুণ করে যা হবে সেটা করলাম। এরপর আমাকে বের করতে বলছে তাস দুটি রাজা, তাহলে এই জায়গায় তাহলে তাস দুটি রাজা, এখানে এসে আমরা লিখি যে ধরি এ তাস দুটি রাজা হবার ঘটনা। তাস দুটি রাজা হবার ঘটনা। কারণ প্যাকেটে রাজা কয়টা আছে? প্যাকেটে রাজা আছে 4টি। তাইলে এখন এই 4টি রাজা থেকে, অতএব NA 4টি রাজা থেকে নিব, 4টা রাজা থেকে মানে 2টা তাস নেব, 4টা রাজা থেকে 2টা তাস, একই ঘটনা। রাজা
একশো তোমাদের একটা রাজা আমি পাচ্ছি না, এটা হয়তো হারিয়ে গেছে নাকি আমি বলতে পারছি না। তো এই রাজা ধরো এই রাজা এখানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা রাজা আছে, এখানে চারটা রাজা আছে, একটা দুইটা তিনটা চারটা। এই চারটা রাজা থেকে প্রথমে তাহলে আমি করব কি, যে বলা হয়েছে এখান থেকে দুইটা তাস টানতে, তাহলে প্রথম রাজাটা যখন টানবো তাহলে কয়টা থেকে টানছি, এখানে কয়টা তাস আছে, চারটা রাজা আছে। এই চারটা রাজা থেকে একটা রাজা টানলাম, কয়টা থেকে, চারটা থেকে। তাই এখানে প্রথম 4 গুণন এই যে চারটা রাজা টানলাম, এটা টানার পর আবার প্যাকেটে ঢুকিয়ে দিলাম, দ্বিতীয়বার টানবো তখন প্যাকেটে আবার রাজা কয়টা থাকলো, তাহলে দ্বিতীয়বার যখন উত্তোলন করব তখন এখানে আবার চারটা রাজাই আছে, তাই গুণন 4C1 সমান 16। অতএব তাস দুটি রাজা হবার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ এ সমান NA/NS, বা এটা হলো 16/2704। ক্যালকুলেটারে 16/1326 টিপলেই তোমার ক্যালকুলেটারের রেজাল্ট চলে আসবে। দেখো এই অঙ্কটা বোঝা গেল কিনা। তাহলে যদি বলে যে দুটি মানে পুনঃস্থাপন সহকারে যদি দুটি রাজা টানার সম্ভাবনা বের করতে বলে, তাহলে এই এবার তারপরের অঙ্কে ছিল দুটি রাজা, এরপরে কি ছিল, দুটি রাজা, তারপর দুটি হরতন। যদি বলে দুটি রাজা, যেমন দুটি রাজার জন্য এখানে এ সমান ধরলাম দুটি রাজা হবার ঘটনা। যদি দুটি হরতন হবার ঘটনা, 2 নম্বর ছিল দুটি হরতন হবার ঘটনা 2 নম্বর, তাহলে এইটা গেল আমাদের, এটা হলো আমাদের 1 নম্বর যদি দেয় তাহলে আমাদের এখানে শেষ। এখন যদি 2 নম্বর, আমরা যদি 2 নম্বর করি তখন 2 নম্বরে এখানে এই জায়গায় 2 নম্বরে যেহেতু আছে তাস দুটি হরতন বা লাল যেটা আছে, আমি ভুলে গেছি কি আছে, ধরে নিলাম যে এখানে হরতন আছে, তাহলে এখানে তাস দুটি ধরিয়ে তাস দুটি হরতন হবার ঘটনা। তাহলে প্যাকেটে হরতন কয়টা আছে, তখন আমরা বলবো প্যাকেটে হরতন আছে, প্যাকেটে হরতন আছে কয়টি আছে, প্যাকেটে হরতন আছে 13টি। তাহলে এখানে আমরা করব কি, যে এই যে 13টা, তাহলে এই জায়গায় 13C1 গুণন এখানে 13C1। তাহলে এখন 13কে 13 দিয়ে গুণ করে 1 6 9 3 13 39 আর 13কে 13 আর 3 169। তাহলে ওই একইভাবে পাঁচ দুটি হরতন হবার সম্ভাবনা NA সমান 169/2704। কি বোঝা গেল? একইভাবে যদি লাল বলে যে তাস দুটি লাল হবার, তাহলে তাস দুটি লাল হবার বললে পারে এই জায়গায় বলবো প্যাকেটে লাল তাস, এই জায়গায় বলবো তাস দুটি লাল হবার ঘটনা, এখানে এসে বলবো লাল তাস আছে 26টা, তারপর এখানে 26C1 গুণন 26 ক্যালকুলেশন করে যেভাবে আসবে সেভাবে অঙ্ক করলেই হবে। কি বোঝা গেল? তারপরে তাহলে 1 নম্বর গেল লাল হওয়ার হরতন বললে আমরা হরতন। তারপরে 3 নম্বরে ছিল লাল বা কালো হওয়ার ধরো কি আছে, আমি ঠিক কি ছিল মানে মনে পড়ছে না এখন, তো যা মুছা ঠিক হয়নি আমার। এখন ধরো যে আমার এবার 3 নম্বরে ধরো যে হরতন বা রোহিতন আছে, 3 নম্বরে আছে তোমার, ধরে নিলাম যে হরতন বা রোহিতন বা লাল বা কালো বা হরতন বা রাজা বা রানী, ধরো রাজা বা রানী আছে আমরা 3 নম্বরে, রাজা বা রানী
3 নম্বরে আছে রাজা বা রানী, তাইলে এখানে লিখব ধরি ধরি এ তাস দুটি রাজা, তাস দুটি রাজা, আর বি তাস দুটি রানী। আবার তোমার ওই প্রশ্ন তোমাদের এই যে ধরো আমি আর অত খুঁজলাম না, ধরো যেগুলো রানী আর এখানে 4টা আছে রাজা। তো এই এই যে রানী, রানীর মধ্যে কি রাজা আছে? রাজার মধ্যে কোনো রানী আছে? বা এই রাজা আছে, রাজার মধ্যে কি আমি যদি সারা দিন খুঁজি, সারা বছর খুঁজি, সারা মাস খুঁজি, আজীবন খুঁজি, হ্যাঁ আমৃত খুঁজি, তাহলে কি এই রাজার মধ্যে আমি রানী পাবো? তাহলে যেহেতু রাজার মধ্যে রানী নাই, তাহলে রাজা পাওয়ার ঘটনা এ আর রানী পাওয়ার ঘটনা বি, এরা দুইটা হলো বর্জনশীল। যেহেতু রাজার মধ্যে কোনো রানী নাই বা রানীর মধ্যে কোনো রাজা নাই, তাই রাজা পাবার ঘটনা আমি ধরেছি এ আর রানী পাবার ঘটনা ধরেছি আমি বি, তাইলে এরা দুটা সবসময় বর্জনশীল। কি বোঝা গেল? এই যে গতদিন তোমাদের বর্জনশীল অবর্জনশীল নিয়ে ঝামেলা হয়েছিল, আরও পরে দেখো যখন অঙ্ক করব তখন ওই বর্জনশীল অবর্জনশীলটা আর একটু ক্লিয়ার হবে তোমাদের। তাহলে এবার তাহলে আমরা এন এ বের করব। এন এ মানে এন এ, এটা কি জিনিস? এ হলো রাজা। তাহলে প্যাকেটে রাজা আছে 4টা, আর পুনঃস্থাপন সহকারে 2টা টানছি, তাহলে এইটা সমান হলো 16। অতএব প্রবাবিলিটি অফ এ সমান আমরা পাচ্ছি 16/2704। আর এন বি যখন বের করব, বিটা কি? বিটা হলো রানী, তাহলে রানীও 4টা আছে, 4C1 গুণন 4C1 সমান 16। তাহলে অতএব প্রবাবিলিটি অফ বি সমান পাইলাম 16/2704। দিয়ে অতএব প্রবাবিলিটি অফ মানে রাজা বা রানী, তাহলে আমার রাজা বা রানী ছিল, তাহলে রাজা মানে এ বা বি বা রানীর জন্য হলো বি সমান, যেহেতু বর্জনশীল প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। তারপরে এটা আর এটা বসে যোগ করলেই আমরা পেয়ে যাব। কি ঠিক আছে? তো এরপরে ছিল লাল বা রাজা ছিল, এরপরের ঘটনাটা ছিল। তাহলে এটা বোঝা গেল। আবার বলছি দেখো, যে আমার যেহেতু এ অঙ্কে ছিল রাজা বা রানী, তাহলে এ ধরলাম তাস দুটি রাজা আর বি ধরলাম তাস দুটি রানী। প্যাকেটে রাজা আছে 4টা, তাহলে রাজা থেকে একটা নিলাম, যেহেতু পুনঃস্থাপন করছি না পরের বার এই 4C1ই থাকছে। রানী আছে 4টা, পরের পুনঃস্থাপন যেহেতু পুনঃস্থাপন করছি পরের বারও ওই 4টাই আছে, মান বের করলাম, আমরা মান বসিয়ে যোগ করলেই হয়ে যাবে। এরপরের অঙ্কটা ছিল যে লাল বা রাজা, এরকম হয়তো ছিল লাল বা 4 নম্বরে ছিল লাল বা রাজা। 4 নম্বরে ধরো যে ছিল লাল বা রাজা, লাল বা রাজা, লাল বা রাজা। এবার তাহলে এই জায়গায় আমরা প্রথমে এ ধরবো, যে ধরি এ তাস দুটি, এ ধরবো যে তাস দুটি লাল
হবার ঘটনা, আর বি ধরবো রাজা হবার ঘটনা। এখন দেখো খেলাটা এখানে আছে, খেলাটা এই জায়গায় আসবে। এইখানে এসে তোমাদের দেখো যে কি ঘটনা ঘটে এখানে। যে এখন দেখো যে লাল তাসের মধ্যে, লাল তাস কয়টা আছে? 26টা। তার মধ্যে 2টা রাজা আছে না? লাল তাসের মধ্যে 2টা যেহেতু রাজা আছে, তাহলে এ আর বি হলো অবর্জনশীল ঘটনা। লাল তাসের মধ্যে রাজা আছে? লাল তাসের মধ্যে রাজা কয়টা আছে? লাল তাসের মধ্যে রাজা আছে 2টা বা 1টা। যেহেতু লাল তাসের মধ্যে রাজা আছে, কাজে আমাদের এটা হলো অবর্জনশীল ঘটনা। তাহলে এখানে এই জায়গায় এই জন্য এখানে তখন ধরবো যে এবং এ ইন্টারসেকশন বি, এবং এ ইন্টারসেকশন বি, তাস 2টি লাল লাল রাজা হবার ঘটনা। তাস 2টি লাল রাজা হবার ঘটনা। এখন এন এটা কি জিনিস? লাল। তাহলে লাল আছে কয়টা? 26টা। 26 C1 গুণন 26 C1 দিয়ে ক্যালকুলেশন করে যা পাবো। এন বি মানে রাজা, তাহলে রাজা আছে 4টা, 4 C1 গুণন 4 C1 গুণ করে এই 16 পাবো। তাহলে এখানে প্রবাবিলিটি অফ এ পাবো, এখানে যে মান পেয়েছি। তাহলে 6 6 36, 6 6 36, 6 6 36, 6 6 দুগুণে 12 আর 6 দুগুণে 12, 24 24 আর 3 24 7 আর 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 আর 2 কি গো? তোমার ক্যালকুলেটার দাও তো, ঘরে ক্যালকুলেটার। হ্যাঁ, ঝামেলা হচ্ছে, ক্যালকুলেটার দেখে দাঁড়া। এখন এই মুহূর্তে তাড়াহুড়ার মধ্যে ওই হিসাব করতে পারছি না। তো 6 6 36, 6 দুগুণে 12 আর 6 দুগুণে 12, 24 24, তাহলে এটা হলো 26 গুণন 26, 676, 676। এটা হলো 676, আর এটা 16। এবার লাল তাসের মধ্যে এই জায়গায় এসে লাল তাসের মধ্যে রাজা কয়টা আছে? এন এ ইন্টারসেকশন বি। লাল তাসের মধ্যে রাজা কয়টা আছে? লাল তাসের মধ্যে রাজা আছে 2টা। তাহলে এটা হলো 2 C1 গুণন 2 C1 সমান 4। তাহলে এখানে এটা হলো 6 7 6 বাই 2 704, প্রবাবিলিটি অফ বি সমান, তাহলে এটা হলো 16 বাই 2 704, আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এটা হলো, তাহলে এখানে 4 বাই 2 704। অতএব তাস দুটি লাল বা রাজা হবার সম্ভাবনা। অতএব তাস দুটি লাল বা রাজা হবার সম্ভাবনা। অতএব তাস দুটি লাল বা রাজা হবার সম্ভাবনা। তাস দুটি লাল বা রাজা হবার সম্ভাবনা, প্রবাবিলিটি। লাল মানে এ বা ইউনিয়ন রানী বি, লাল বা রাজা, লাল এ বা রাজা, তাই এখানে বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি
মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। যেহেতু অবর্জনশীল ঘটনা এই অংশটুকু আসলো, কিন্তু আগের অঙ্কটা বর্জনশীল ছিল, যার জন্য শুধু যোগ হয়ে গেছে। তাইলে এখানে আসবে 676 বাই 2704 প্লাস 16 ডিভাইডেড বাই 204 মাইনাস 4 বাই 2704। তারপর সিম্পল ক্যালকুলেশন করলেই হয়ে যাবে 676 বাই 2704 যোগ 16 বাই 2704 মাইনাস 4 বাই 2704 সমান আসছে তোমার উত্তর 43 বাই, সম্পূর্ণ ক্যালকুলেশন করে এখানে রেজাল্ট আসছে 43 ডিভাইডেড বাই 169। দেখো বোঝা গেল কিনা। লাস্টে তোমাদের আর একটা অঙ্ক ছিল হরতন বা টেক্কা। কি এটা বোঝা গেছে? এই বর্জনশীল অবর্জনশীলের কনফিউশন আর একটুই হলে কনফিউশন আর একটু দূর হবে আর কি। দেখো আর একটা অঙ্ক করি তাহলে। এবার পরের অঙ্কে আছে যে তাস দুটি হরতন বা টেক্কা। তাস দুটি হরতন বা টেক্কা হবার সম্ভাবনা। তাস দুটি, তাহলে এখানে আমি ধরি, এটা হলো আমাদের 5 নম্বর অঙ্ক, যে ধরি এ তাস দুটি হরতন বি তাস দুটি টেক্কা। এখন হরতনের মধ্যে টেক্কা আছে না? কি হরতনের মধ্যে তো টেক্কা আছে, তাহলে অতএব এখানে এ ইন্টারসেকশন বি, যে তাস দুটি হরতনের টেক্কা। হরতনের টেক্কা, এই যে তোমাদের একটু আগে দেখাইলাম যে হরতন আর টেক্কা দুইটার মধ্যে মিল আছে। হরতনের মধ্যে যেহেতু টেক্কা আছে, একটা টেক্কা আছে, তাহলে এটা অবর্জনশীল ঘটনা। এখন আমি যখন এন এ বের করব, যে এন এ মানে তাস দুটি হরতন 13টা আছে। 13C1 গুণন 13C1 সমান 169। প্রবাবিলিটি অফ এ আমরা পাবো 169/2704। এন বি, বি হলো টেক্কা। টেক্কা কয়টা আছে প্যাকেটে? টেক্কা কয়টা আছে? প্যাকেটে টেক্কা আছে 4টা। তাহলে 4টা 4C1 গুণন 4C1 সমান 16। তাহলে প্রবাবিলিটি অফ বি সমান 16/2704। আর এন এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি মানে কি? হরতনের টেক্কা। হরতনের টেক্কা কয়টা আছে? হরতনের মধ্যে টেক্কা আছে একটা। যেহেতু হরতনের মধ্যে টেক্কা একটা আছে, তাই এই জায়গায় একটা থেকে প্রথমে একটা টানলাম, টানার পর যেহেতু পুনঃস্থাপন করে একটা ছিল, একটা থেকে একটা টানলাম, টানার পর ওইটা যেহেতু প্যাকেটে ঢুকিয়ে দিচ্ছি, দ্বিতীয়বার টানার সময় ওখানে একটা তাস আছে, এখানে একটা তাস থেকে একটা তাস টানলাম, টানতে পেরেছি তো নাকি একটা? তারপর এটা আবার প্যাকেটে ঢুকিয়ে দিলাম, তাহলে আবার এখান থেকে কয়টা থেকে টানছি? একটা থেকে, তাহলে আবার
কি বোঝা গেল যে এখানে আগে একটা ছিল, একটা থেকে একটা টানলাম, 1C1 টানার পর এটা যেহেতু আমি রেখে দিচ্ছি, যেহেতু এটা রেখে দিচ্ছি, এখান থেকে আবার যখন আমি টানবো, এখান থেকে আবার টানবো, তখন এখানে গুণন 1C1 সমান 1। অতএব প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান 1/2704। অতএব তাস দুটি হরতন বা টেক্কা হবার সম্ভাবনা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। মান বসিয়ে দিই, 169/2704 প্লাস 16/2704 মাইনাস 1/2704। আমরা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই উত্তর। আশা করি যে এবার বর্জনশীল অবর্জনশীল নিয়ে তোমাদের বুঝতে আর সমস্যা হবে না। তোমরা একটা কথাই আমি বলি, বইগুলোতে যে জিনিসটা করছে, হ্যাঁ, যে একটা তাস যেমন আগে অঙ্ক করি তখন হরতনের মধ্যে টেক্কা একটা আছে, তাই বলেছে যে একটা আছে, একটা থেকে আমি দুইটা নিতে পারবো না, দিয়ে বলে দিয়েছে যে এটা বর্জনশীল নয়, বইগুলোতে তাই বলছে। কিন্তু এইবার তো আমরা দেখছি যে হরতনের মধ্যে একটা ছিল, তবুও আমরা নিতে পেরেছি। আগের বার যেহেতু একসাথে দুইটা নিচ্ছিলাম, একটা থেকে তো দুইটা নেওয়া সম্ভব নয়, তাই এটা অসম্ভব ঘটনা। কিন্তু এটাকে আমি বর্জনশীল বললে হবে না। আসে তো বাবা, তাস তো আছে, সেখান থেকে তো আমি তাস টানছি, পারি না পারি সেটা পরের কথা। যদি না পারি তাহলে এটা অসম্ভব ঘটনা, তখন এটা শূন্য হয়ে যাবে, উপায় সংখ্যা শূন্য হয়ে যাবে। কি ঠিক আছে? তাহলে এই হলো মোটামুটি, যদি পুনঃস্থাপন করে তাস টানতে বলে তাহলে আমরা এইভাবে অঙ্কটা করব। এরপর একই অঙ্ক যদি পুনঃস্থাপন করে না বলে, যদি পুনঃস্থাপন না করে বলে যে এক প্যাকেট তাস হতে পুনঃস্থাপন ব্যতি রেখে দুটি তাস উত্তোলন করা হলো, এক প্যাকেট তাস হতে পুনঃস্থাপন না করে বা পুনঃস্থাপন ব্যতি রেখে পুনঃস্থাপন না করে দুটি তাস উত্তোলন করা হলো। আবারও বলি, দুটি আসলই নয়, দুইবার, কিন্তু অঙ্কগুলোতে দুইটিই বলে আর কি। উত্তোলন করা হলো দিয়ে তোমার এক নম্বরে দিল তাস দুটি, আগের অঙ্কে আবার তাস দুটি, ধরো যে আমি বললাম লাল। 2 নম্বর তাস দুটি চিড়িতন। 3 নম্বর তাস দুটি লাল বা রানী। 4 নম্বর তাস দুটি যে হরতন বা গোলাম। আরও থাকতে পারে, তো মোটামুটি এইগুলা যদি বুঝো আরও অনেকভাবে অঙ্ক থাকতে পারে। তা আমরা যদি যে কয়টা বলছি এই কয়টা বললে পারে আমরা, তো আমি এটা ডিটেলস
তোমাদের আর ডিটেলস দেখাবো না, জাস্ট পুনঃস্থাপন করে আর না করে মধ্যে পার্থক্যটা কি তোমাদের সেটা দেখাবো। যে আগের বার যেমন ধরো যে এখানে ধরো 52টা তাস আছে, এই 52টা তাস থেকে এই 52টা তাস থেকে আমি ধরো একটা তাস টানছি। আগের বার ছিল এটা 52টা ছিল, 52টা থেকে একটা টানার পর যেহেতু ঢুকিয়ে দিচ্ছিলাম ঘুরে 52টাই হচ্ছিল। কিন্তু এবার হবে কি, একটা তাস যদি টেনে এখানে রেখে দিলাম, তাহলে এখানে কয়টা আছে? আর এখানে আছে কয়টা? 51টা। অর্থাৎ আগের অঙ্কে যেখানে আমি গুণ দেওয়ার পর করছিলাম কি 52C1 গুণন 52C1, যেহেতু গুণস্থাপন করছিলাম আগে 52 ছিল, পরের বারও 52ই হয়ে যাচ্ছে। ওই জন্যই আমি ওখানে 52C1 গুণন 52C1 লিখছিলাম। কিন্তু যেহেতু এবার একটা তাস এখান থেকে 52টা তাস আছে, এই 52টা তাস থেকে আমি একটা তাস টেনে নিলাম। একটা তাস টেনে নিলে এবার টেনে নিয়ে এখানে রেখে দিলে এখানে কি হলো? 52টা ছিল, একটা টেনে নিয়েছি, তাহলে এখানে কি হলো? 51টা। তাই আগের অঙ্কে যেখানে আমি মানে প্রথমে আরম্ভ করেছিলাম যে প্যাকেটে মোট তাস আছে 52টি তাস হতে পুনঃস্থাপন না করে দুটি তাস টানা যায় 52C1 গুণন 51C1। আগের বার করছিলাম কি, এখানে 52C1 গুণন 52C1, কিন্তু এবার কমে যাচ্ছে, একটা কমে যাচ্ছে। তাই এটা গুণ করে দিয়ে যা হবে, এটা ক্যালকুলেশন করে যা হবে তাই। তাহলে 2652, তাহলে এখানে আসছে 2652। এবার যখন আমি আর অত ডিটেলসে যাচ্ছি না, কারণ তাস দুটি লাল যদি বলে, তাহলে এ ধরলাম আমি লাল, তাহলে এনে যখন বের করব, তাহলে লাল কয়টা আছে? 26টা। তাহলে 26C1 গুণন 25C1, অর্থাৎ সব অঙ্কে প্রত্যেক জায়গায় একটা একটা করে কমে যাবে। এটা বের করার পর অতএব প্রবাবিলিটি অফ এ পেয়ে যাব আমরা এখান থেকে। ওই চিড়িতন যখন করব তখন এখানে লিখব যে তাস দুটি চিড়িতন, প্যাকেটে চিড়িতন আছে কয়টা? 13টা। তখন এখানে 13C1 গুণন 12C1 দিয়ে অঙ্ক করব। এবার আমি ওই শেষের দুইটা বিশেষ করে আমি তোমাদের দেখাবো, শেষের দুইটা। তাহলে যে এই যে তাস দুটি চিড়িতন, মানে এই যে শেষের দুইটা লাল বা তাস দুটি লাল বা রানী, তাহলে তাস দুটি লাল মানে এ ধরলাম লাল আর বি ধরলাম রানী। লাল তাসের মধ্যে রানী আছে, লাল তাসের মধ্যে দুইটা রানী আছে। তাহলে যেহেতু লাল তাসের মধ্যে রানী আছে, তাহলে এ ইন্টারসেকশন বি হলো লাল রানী। ওই একইভাবে তাহলে এ যখন বের করব, তাহলে লাল 26C1 গুণন 25C1, এই প্রবাবিলিটি অফ এ পাবো। এন বি যখন বের করব, রানী আছে 4টা, 4C1 গুণন 3C1, তাহলে এখানে প্রবাবিলিটি অফ বি পাবো। আর এ ইন্টারসেকশন বি, তাহলে এখানে আছে কি লাল রানী আছে আমাদের 2টা, তাহলে 2C1 গুণন 1C1 সমান 2। এখানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি পাবো। তারপর আমরা সূত্র প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি
সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এখন এখানে মান বসিয়ে দিলেই অঙ্ক হয়ে যাবে। দেখো বুঝতে পারছো নাকি? দেখো তাহলে আর একটা অঙ্ক আছে আমাদের, যে হরতন বা গোলাম। এখানে একটু প্যাঁচ আছে আর কি। তাহলে হরতন বা গোলাম, এই জায়গায় আমি লিখব, এই জায়গায় লিখব এ হলো হরতন, এখানে লিখব এ হলো হরতন, আর বি এখানে লিখব গোলাম। গোলাম, আর এটা হবে হরতনের গোলাম, হরতনের গোলাম। তাহলে এবার দেখো, তাহলে এই জায়গায় হবে কি, এ যখন বের করবো তাহলে এ হলো হরতন, তাহলে এই জায়গায় হবে হরতন। মানে হরতন কয়টা আছে প্যাকেটে? হরতন আছে 13টা, মানে 13C1 গুণন 12C1, একটা করে কমে যাবে, গুণ করে যেটা পাবো সেটা। তারপর বলছে গোলাম, গোলাম আছে 4টে, তাহলে 4C1 গুণন 3C1, এটার মান পাবো। এইখানে একটা ঝামেলা। এখন হরতনের গোলাম কয়টা আছে? হরতনের গোলাম একটা আছে, তাহলে হরতনের গোলাম এই যে হরতনের গোলাম একটা আছে। এবার পুনঃস্থাপন না করে এখান থেকে হরতনের গোলাম প্রথমবার নিলাম, প্রথমবার পেরেছি কিন্তু, আর ফেলে দিলাম। আর আছে এখানে, এখানে আর আছে কি? প্রথমে প্রথমটা নিতে পারবো। তাহলে এই জায়গায় আমাদের এখানে হবে কি, যে প্রথম অঙ্ক 1C1 গুণন, আর তো নাই, এখানে হবে 0, আর এখানে 0, তাহলে এই জায়গায় হলো 0। এখন ওই আগের মতো ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তাহলে তোমাদের মোটামুটি তোমাদের তাস, আমি বলেছিলাম যে 3ভাবে তাস টানা যায়, তাস 3ভাবে টানা যায়। একটা হচ্ছে একসাথে 2টা বা 3টা, যেমন আমি এখানে একসাথে 2টা, মানে এই জায়গায় পুনঃস্থাপন সহকারে যদি 3টা টানতে বলে, তাহলে 2 গুণন 52C1 গুণন 52C1, 4টা হলে আর একটা বেশি হবে, 5টা হলে আর একটা, এইভাবে চলবে। সব জায়গায় এই একই ধরনের ঘটনা ঘটবে। আর পুনঃস্থাপন না করে হলে এটা হলো 51, তারপরে এটা হয়ে যাবে 50, 4টা বললে তখন হয়ে যাবে 49। এভাবেই আর কি তোমার জয়টা আমরা টানবো, এভাবে তোমার বের হতে থাকবে। তো এই ছিল মোটামুটি তাসের অঙ্ক, আমাদের তাসের অঙ্ক। তারপরও আমি মনে করেছিলাম যে আজকে তাসের অঙ্ক শেষ করব, কিন্তু আর একটা তাসের অঙ্ক আছে, সেটা আগামী ক্লাসে আর কি তোমাদের ওটাই করব। এখন আমি তোমাদের অঙ্ক করাচ্ছি, তোমাদের কেমন লাগছে, তোমরা বুঝতে পারছো কি না, সেটা আমার সাথে একটু যোগাযোগ করো। একটু যোগাযোগ যদি করো, একটু কথা যদি বলো, তাহলে আমার এখন কাল যেমন গত কয়েকদিন আগে এতে গেছি, তো প্রিন্সিপাল জিজ্ঞাসা করছে আপনার ক্লাস করছে কয়জন, ক্লাস কে কে করছে সেটা তো আমি এই অন্ধকারের মধ্যে। কাজে তোমরা, আশা করছি যে তোমাদের যাদের পরিসংখ্যান আছে তারা সবাই ক্লাস করছো। যারা এখনও ক্লাস করছো না বা জানতে পারোনি বলে এখনও যারা ক্লাসে অংশগ্রহণ করতে পারোনি, তোমরা পরস্পরকে জানিয়ে দাও। আমিও যাকে যাকে পাচ্ছি তারাকে জানাচ্ছি, তোমরা ক্লাস করো, কোনো প্রবলেম হলেই করো। এখন আসলে করোনার যে অবস্থা, তাতে কখন স্বাভাবিক হয় এটা আল্লাহই ভালো জানে। আমরা জাস্ট শুধুমাত্র একটু আশা নিয়ে বেঁচে আছি যে আল্লাহ কবে সন্তুষ্ট হয় আমাদের উপর, কখন সন্তুষ্ট হয় আমাদের উপর। আর যে গজব নাজিল হয়েছে, একটার পর একটা গজব,
একটার পর একটা গজব গোটা বিশ্বে চলছে। হ্যাঁ, তো আল্লাহ যে কখন আমাদের উপর সন্তুষ্ট হয়, কি কারণে আল্লাহ, আমরা তো আল্লাহ আসলে রহমানুর রাহিম, তারই প্রমাণ এটাই যে আমরা এত খারাপ হয়ে গেছি। আমি শিক্ষক, আমার দায়িত্ব হচ্ছে ক্লাস নেওয়া। আমি ক্লাসে ঠিকমতো না পড়িয়ে এমনকি আমরা এই পর্যায়ে চলে গেছি, ক্লাসে ঢুকেও ছাত্রদের আমি বলছি যে তোমরা ইশারা দিচ্ছি, তোমরা এই ছুটির মধ্যে কি করবে, চলে আসি আমার বাসায়। আমাদের নৈতিকতা চলে গেছে এত নিচে। আর আল্লাহ তো নিজেই বলছে যে যদি একটা জাতিকে ধ্বংস করতে চাও, বা জ্ঞানী গুণী ব্যক্তিরা বলেছেন যে একটা জাতিকে যদি ধ্বংস করতে চাও তাহলে সেই জাতির শিক্ষা ধ্বংস করে দাও, তাইলে ওই জাতিকে কেউ আর রক্ষা করতে পারবে না। তা আমাদের দেশ বা গোটা বিশ্ব এখন এরকম হয়ে গেছে, বাহুবলে মানে আত্ম অহমিকায় সবাই আর কি। তো যাই হোক, তোমাদের এখন শিখার বয়স। তোমরা এই কথাগুলো ক্লাসের শেষে বলার কারণই হচ্ছে যে তোমরাই হচ্ছ দেশের ভবিষ্যৎ। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। তোমাদের মধ্যে কেউ যে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হবে না এটার কোনোই নাই। তোমাদেরই এই দেশের দায়িত্ব নিতে হবে। এই যে তোমরা দেখছো যে শিক্ষা ব্যবস্থা, তারপরে স্বাস্থ্য ব্যবস্থায় যে তোমরা দেখলে যে এই যে করোনার রিপোর্ট, ভুয়া রিপোর্ট দিয়ে গোটা বাংলাদেশকে, গোটা বিশ্বের কাছে কিভাবে আমাদের নৈতিকতা এত নিচে নেমে গেছে যে আমরা যে কিছু টাকার জন্য গোটা বিশ্বের কাছে আমরা কীরকম এক কলঙ্কিত জাতিতে পরিণত হয়েছি। তোমরা এই জাতির ভবিষ্যৎ। আশা করি যে তোমরা এই জাতিকে এই অবস্থা থেকে তোমরাই পুনরুদ্ধার করবা। আমরা পারিনি। আমরা তোমাদের জন্য মানে ভালো স্বাস্থ্যবান বা সুস্থ জাতি রেখে যেতে পারলাম না। তোমাদের ভরসায় আমরা এই করলাম। আশা করছি যে তোমরা সকল কিছু সকল অন্যায়ের নির্বাসন দিয়ে তোমরা একটা সুস্থ জাতি গঠন করবে, এই ভরসায় আমরা থাকলাম। আর আমার এই ক্লাসে আমার শিক্ষক এরকম কিছু আমার ক্লাসে আছে, মানে আমার শিক্ষক ঠিক না, আমার শিক্ষক লেভেলের ব্যক্তি দু একজন ব্যক্তিও আমার এই ক্লাস করছে। তার আগে আমি অভিনন্দন জানাচ্ছি বা ধন্যবাদ জানাচ্ছি। এবং পরিশেষে তোমাদের আবারও এই ভার্চুয়াল ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদের অভিনন্দন জানাচ্ছি, তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। এই ঈদ চলে গেছে, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। বি কেয়ারফুল, নট টু প্যানিক। আতঙ্ক নয়, সতর্ক হও, সতর্কভাবে থাকো, নিজে সতর্ক থাকো, বাবা মাকে সতর্ক থাকতে বলো, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলো। এই বলেই আমি আজকের ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।